আরও ভালো অনুভূতির জন্য হেডফোন ব্যবহার করুন। বালিশের পাশে রাখা মোবাইলটা টানতে গিয়ে যা ঘটল তার জন্য ন্যূনতম প্রস্তুত ছিল না উল্লাস। ওর বুকটা ধড়ফড় করছে, প্রচণ্ড ভয়ে হাত পা অবশ হয়ে যাচ্ছে। মোবাইলের বদলে ওর হাতটা ঠেকেছে একটা মানব শরীরে, অর্থাৎ ওর বাঁ পাশে কেউ একজন শুয়ে আছে। সর্বনাশ, এটা কি করে সম্ভব? ভয়টা একটু থিততেই উল্লাসের মনে যে সংশয়ের কথা উঁকি দিল তা হচ্ছে নির্ঘাত এটা এই বাড়ির কোনো ঝিয়ের কাজ। ওকে ফাঁসিয়ে মোটা টাকা আদায় করার ধান্দা। উল্লাস তড়িঘড়ি বালিশ হাতড়ে উদ্ধার করল মোবাইলটা, কিন্তু ফ্ল্যাশ জ্বালতেই ওর হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠে গলা দিয়ে বেরিয়ে আসতে চাইল। উল্লাসের বাঁ পাশে চিত হয়ে শুয়ে আছেন এক সুসজ্জিতা মহিলা, পরনে খয়েরি রঙের জরিপার শাড়ি, কপালে লাল চাকার টিপ, কানে গলায় সাবেকি অলংকার, নাকে 3টি মহামূল্য জহরত বসানো নথ, সিঁথিতে সিঁদুর। সব থেকে ভয়াবহ বিষয় হল স্ত্রীলোকটি ঘাড় বেঁকিয়ে জ্বলন্ত দৃষ্টিতে সোজা তাকিয়ে আছে ওর দিকে। সাবস্ক্রাইব করুন আমাদের অ্যানিমেশন চ্যানেল টুন বাংলাকে। চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া রইল। এই পৃথিবী একটা নির্দিষ্ট টাইমলাইন বা ঘটনাতে চলে, যাতে আমরা সবাই আবদ্ধ। আর এই ঘটনা চক্রে আমাদের পুনর্মিলন আবার হয়ে যায়, তা আমাদের ইচ্ছেতেই হোক বা অনিচ্ছাতেই। শুনতে থাকুন আমাদের আজকের গল্প, লেখিকা উপাসনা রায় চট্টোপাধ্যায়ের কলমে বড় মণিমার ঘর। এই ঘরটায় ভুলেও ঢোকার চেষ্টা করবেন না কখনো, কথাটা যেন মাথায় থাকে। মহিলার নম্র অথচ ঋজু স্বরে কেমন যেন একটা আদেশের ছোঁয়া। একটু অস্বস্তি বোধ করল উল্লাস, মনে মনে অসন্তুষ্টও হল। একজন পরিচারিকার এমন স্পর্ধা হয় কি করে? মুখের সামান্য বিরক্তির অভিব্যক্তি ফুটিয়ে ঝাঁঝালো স্বরে সরাসরি জিজ্ঞাসা করল উল্লাস, কেন? কি হবে এই ঘরে ঢুকলে? কি আছে এখানে? এই ঘর বড় মণিমার। তার মৃত্যুর পর থেকে এই ঘরে ঢোকা সকলের নিষেধ আছে। যারাই এই ঘরে ঢুকেছে তারা আর। মহিলা কথা অর্ধসমাপ্ত রেখেই খুব ব্যস্ত সমস্ত হাবভাব দেখানো শুরু করে, যেন কিছুটা তড়িঘড়ি সম্পূর্ণ অন্য প্রসঙ্গে চলে গেলেন। আসুন আসুন, আমি আপনার ঘরটা আপনাকে দেখিয়ে দিই। যারাই ওই ঘরে ঢুকেছে তাদের সাথে কি হয়েছে? আমি অত শত বলতে পারবো না, আমার জানা নেই। শুধু যবে থেকে এই বাড়িতে কাজে ঢুকেছি তবে থেকে শুনে আসছি যে ওই ঘরে ঢোকা মানা, তাই আমরা কেউ ঢুকি না ওই ঘরেতে। আমরা বলতে আপনি আর কারা? কাদের কথা বলছেন? মহিলা এবারে বেশ বিরক্ত হলেন, তিক্ত কণ্ঠে বললেন, আপনি বড় প্রশ্ন করেন। কারা আবার? এই বাড়ির চাকর বাকররা? বাড়ির লোকজনগুলো তো কেউ ওপারে, কেউ কলকাতায়, কেউ বা বিদেশে থাকে। জমিদারির স্বভাব যাবে কোন চুলোয়। ঝি, চাকর, রান্নার ঠাকুর, মালি, ড্রাইভার সবই গমগম করছে এই বাড়িতে। আমি এই বাড়ির পরিচারিকা। আমাদের সবার উপর কড়া নির্দেশ আছে যে ওই ঘরে যদি কেউ ঢোকে তবে তার চাকরি চলে যাবে। উল্লাস মনে মনে কুপিত হচ্ছিল মহিলার আচরণে। ভাবল, একে এত বাড়তে দেওয়া যাবে না। দেখুন, শুটিং পারপাস যে কটি ঘর আমাদের দেওয়া হয়েছে তার বাইরে অন্য ঘরে শ্যুট করা যাবে না ঠিকই, কিন্তু
তাই বলে ঘরের ভিতর ঢোকাও যাবে না এমন কথা কিন্তু বলা হয়নি। আর হ্যাঁ, আমি যদি কখনো এই ঘরে ঢুকেও পড়ি, সেটা আমার ইচ্ছায় ঢুকব, তার জন্য আপনি কখনোই দায়ী হবেন না। মহিলা খানিকক্ষণ চুপ করে রইলেন। বোধহয় বুঝলেন যে অতিরিক্ত করতালি করে ফেলেছেন, তাই এবার বেশ নরম সুরে বললেন, আপনার ভালোর জন্যই বলছিলাম, আসুন আমার সাথে। উল্লাস আর কথা না বাড়িয়ে মহিলার পিছু পিছু চলতে থাকে। আসলে যে বাড়িতে মালিক থাকেন না, পরিচারক পরিচারিকারাই দেখাশোনা করে। দীর্ঘদিন মাথার উপর কর্তৃত্ব করার কেউ না থাকার ফলে তারা নিজেরাই নিজেদের মালিক ভাবতে শুরু করে দেয়। ফলে সেই বাড়িতে কোনো অতিথি এলে তারা ভেবে নেয় যে সেই অতিথিকে তাদের কথা মতোই চলতে হবে। কিন্তু সব অতিথি যে তাদের করতালি মোটেই বরদাস্ত করবেন না, এটা তারা ভুলে যায়। যেমন উল্লাসও আজ মোটেই মহিলাকে পাত্তা দিল না, তেমনই আর কি। যেতে যেতে উল্লাস খালি একটা কথাই ভাবছিল, এই ভগ্নপ্রায় বাড়িটার একটা ঘরও কি বাসযোগ্য হবে? মনে তো হচ্ছে না। ভগবান জানেন কেমন ঘর আছে। এত বড় 3 তলা বাড়ি, কিন্তু পোড়ো বাড়ি বললেও কম বলা হবে। কেন যে মরতে এলো এখানে? একটু খুঁজলে সাপ, ব্যাঙ, ছুঁচো, ইঁদুর, বিছে সবারই দেখা মিলবে, সে তো বলাই বাহুল্য। একটু আগে বাড়িতে ঢোকার মুখেই দেওয়ালের গায়ে গজিয়ে ওঠা লতা পাতার মধ্যে ইয়া বড় বিটকেল কালচে রঙের একটা গিরগিটি দেখল। বাবা, ভাবলেই গা ঘিন ঘিন করছে এখনো। না, এসব উদ্ভট নেশা এবার ছাড়তে হবে ওকে। লাভের লাভ তো কিছুই হচ্ছে না। মাঝখান থেকে অস্থানে কুস্থানে রাত কাটাতে হচ্ছে। কোনোদিন কোনো বিষাক্ত প্রাণীর কামড় খেয়ে মরবে শেষে। তার উপর আবার এখানকার কাজটা এক রাত্রের মামলা নয় মোটেই। পুরো বাড়িটা ঘুরে দেখতে এবং এই বাড়ি ঠিক কোন কোন অবস্থান ওদের কাজে লাগবে তা বুঝতেই তো 72 ঘন্টার উপর কেটে যাবে। ভাবলেই গায়ে জ্বর আসছে। এখানে এসে পৌঁছেছে সবে ঘন্টা খানেক, এর মধ্যেই কখন পালাই অবস্থা। উল্লাস একটি ছোট চলচ্চিত্র প্রযোজনার শখের সহপরিচালক, তবে তা ওই নামেই সহপরিচালক। প্রোডাকশন চলে প্রযোজক আর পরিচালকের মর্জিতেই। উল্লাসরা পরম্পরায় ব্যবসায়ী। বড় বাজারে বিশাল ব্যবসা ওদের। ল্যাম্পশেড থেকে শুরু করে গাড়ির লাইট কভার, টিউব লাইট, বাল্ব, রঙিন টুনি বাল্ব, এসবে। এই ব্যবসা যে কোন পুরুষের তা উল্লাস জানে না। জ্ঞান হওয়া স্তক সে দেখে আসছে যে তাদের অতিকায় একটা ব্যবসা আছে। বংশ পরম্পরায় তারা ব্যবসাদার। উল্লাসের বাবার কোনো ভাই বা বোন না থাকায় পুরো ব্যবসার মালিক এখন ওরাই। আসুন, এই ঘরটাই এই কদিনের জন্য আপনাকে দিতে বলেছে বড় দাদাবাবু। এই বড় দাদাবাবুটিকে তা না জানলেও আর একবার যাচাই করে নিল উল্লাস। বড়দাদাবাবু বলতে? বড় মণিমার পুতি, এই বাড়ির এখনকার মালিক। মহিলার উত্তরে বড় দাদাবাবু ব্যক্তিটি আসলে কে সেই বিষয়ে আরও নিশ্চিত হল উল্লাস। আচ্ছা, ইনি তাহলে সুশোভন বাবু, ডিরেক্টরের পরিচিত। ডিরেক্টরের আদেশেই উল্লাস এখন এখানে শুটিং স্পট দেখতে এসেছে। সুশোভন বাবু নাকি উল্লাসদের প্রোডাকশনে ডিরেক্টরের বাবার বয়সী। বয়স ওই বছর 77-78। শুধু তাই নয়, সুশোভন বাবুর ছেলে অর্জুনের মেয়ের বয়সও 15 বছর। সামনের বার ক্লাস 10-এর বোর্ড পরীক্ষা দেবে। তা এই সুশোভন বাবু যদি বড় মণিমার পুতি হন, তবে বড় মণিমা কোন খ্রিস্টাব্দের মানুষ? এখন বেঁচে থাকলে কত বয়স হতো তার? প্রায় 200। সুশোভন বাবু যে বর্তমান মালিক তা উল্লাস জানত, তবে বড় মণিমার সাথে তাঁর কি সম্পর্ক সেটা ও এই সবেমাত্র জ্ঞান লাভ করল। যদিও এই বাড়ির ইতিহাস সম্পূর্ণটা আগে জেনেই নিয়েছে উল্লাস। জেনেছে সুবিনয় বাবুর কাছ থেকে। বড় মণিমার নাতি অর্থাৎ সুশোভন বাবুর বাবা জমিদার বঙ্কেশ্বর চৌধুরী নাকি এই অদ্ভুত উইল বানিয়ে যান।
তিনি তার ছেলে সুশোভনের প্রতি মোটেও প্রীত ছিলেন না। যখন তিনি উইলটি বানান তখন সুশোভনের ছেলে অর্জুন একদম কোলের শিশু। উইলে লেখা ছিল তিনি তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি দান করে দিচ্ছেন তার এক প্রিয় পাত্রকে, যিনি কিনা নিজের হাতে জমিদার বাড়ির প্রতিটা ঘরের ঝাড় লণ্ঠন বানান। তার অপূর্ব হস্তশিল্পের জন্য তাকে অসম্ভব ভালোবাসতেন বঙ্কেশ্বর চৌধুরী। কিন্তু এর মধ্যেও একটা শর্ত আছে, সেই লণ্ঠন শিল্পী এমনিতে সম্পত্তি পাবেন না। সেই শিল্পী এবং সুশোভন বাবুর মধ্যে শুরু হবে এক লড়াই। লড়াই বলতে দুজনের একজনকে গায়ের জোরে হোক বা বুদ্ধির জোরে প্রতিপক্ষকে হটিয়ে দিয়ে দখল নিতে হবে সম্পত্তির। আসলে বঙ্কেশ্বর যতই পুত্র বিদ্বেষী হন না কেন, কোনো একটি জায়গায় তিনি তো পিতা, তাই বঞ্চিত করলেও নিজের ঔরসজাত সন্তানের জন্য এইটুকু জায়গা তিনি রেখে গিয়েছিলেন। ফলত দোর্দণ্ড প্রতাপ সুশোভনবাবু কোনো মতেই ধারে কাছে ঘেঁষতে দেননি সেই লণ্ঠন শিল্পীকে। অবশ্য শিল্পী নিজেও কোনো যুদ্ধে নামতে চাননি, বরং তিনি সাফ জানিয়ে দেন যে তিনি তার একমাত্র পুত্রকে এই বিষয়ে কখনো কিছু জানতেই দেবেন না। কিন্তু তা হলেও সুশোভনবাবুর ভয় একটাই, তার এই প্রতাপ কতদিন আর থাকবে। আর তার থেকেও বড় কথা, তার ছেলে অর্জুনও পরিষ্কার বলে দিয়েছে যে বেআইনি পথে সে কোনোভাবেই এই সম্পত্তি আগলাবে না। পরবর্তীকালে সেই লণ্ঠন শিল্পীর বংশধররা এসে সম্পত্তির দখল নিতে পারে, যদিও এখনো অবধি লণ্ঠন শিল্পীর কোনো ছেলেপুলে এসে ঝামেলা পাকায়নি। কিন্তু পাকাতে কতক্ষণ? তা সে যাই হোক, বড় দাদাবাবুর পছন্দ করা ঘরটি যদিও ঘোর অপছন্দ হল উল্লাসের। শুধু অপছন্দই নয়, ঘর দেখে রীতিমতো কান্না পেল তার। স্যাঁতস্যাঁতে ঘুপছি, আলো নেই, বাতাস নেই, 6 ইঞ্চি মাপের খোপ খোপ দুটো উপর আর নিচ করে বসানো কাঠের জানালা, একটা ঝুলন্ত টিমটিমে বাল্ব, একটা 4 ঠেঙে পাখা, ইয়া ফাটল ধরা লাল মেঝে, ভেঙে প্রায় ঝুলে পড়া কড়ি বর্গা। এ কিনা জমিদার বাড়ির ঘরের ছিঁড়ি! ছ্যা, মনে তো হচ্ছে বাড়ির সব থেকে নিকৃষ্ট রোগক্লিষ্ট ঘরটি তার জন্য বরাদ্দ করে রাখা হয়েছে। আর ঘর পেলেন না সুশোভনবাবু? নাকি বাকি ঘরগুলোর একটাও আর বাসযোগ্য নেই? খানিক ভাবল সে। 2 তলা 3 তলার ঘরগুলোর একটাতেও তালা দেওয়া রয়েছে বলে তো মনে পড়ছে না। খানিক পরে না হয় উল্লাস নিজেই দেখে আসবে। দেখতে তো তাকে এমনিতেও হবে, কিন্তু প্রত্যেকটা ঘর দেখার অনুমতি কি তাদের দেওয়া হবে? মনে হয় না। উল্লাস যতটুকু জানে, ডিরেক্টরের সাথে সুশোভনবাবুর একটা চুক্তি করা আছে। বাহির মহলের বড় বৈঠকখানা, কাছারি বাড়ি আর নাচ ঘরটা ব্যবহার করা যাবে শুটিং স্পট হিসেবে। উঠোন নেওয়া যাবে, 1 তলা 2টো ঘর নেওয়া যাবে বারান্দা সহ। 2 তলা বা 3 তলার কোনো ঘরে ঢোকা চলবে না। ঠাকুর ঘর, রান্নাঘর নেওয়া না গেলেও জমিদার বাড়ির প্রাচীন পাকশালাটি, যেটি এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, সেটি নেওয়ার অনুমতি আছে। এখন তো আর ওই ঘরে কোনো কাজ হয় না। বাড়ির 1 তলায় একটা মাঝারি মাপের কিচেন করে দিয়েছে অর্জুন। সেখানেই বর্তমান ভৃত্যদের জন্য রান্নাবান্না হয়। আর ব্যক্তিগত প্রয়োজনের জন্য 2টো বাথরুম, কলতলা এবং 3টে কুয়োই ব্যবহার করা যাবে। তবে কুয়ো ব্যবহার করতে হবে নিচের ঝুঁকিতে, কারণ 3টে কুয়োই অসম্ভব রকমের গভীর এবং নাকি অভিশপ্ত। যেমন ভাবা তেমন কাজ। খানিকক্ষণ পরে মহিলা ঘরে এসে উল্লাসকে দ্বিপ্রাহরিক আহার দিয়ে চলে যাওয়ার পর উসখুস করছিল সে। খেতে বসেও ওর মন পড়ে রইল উপরের ঘরগুলির দিকে। কিন্তু বিকেলে বাড়ির চারিদিকটা ঘুরে দেখতে বেরিয়ে উল্লাস যা দেখল, তাতে আর তার ঘর দেখার কোনো মোহ রইল না। দুর্ভাগ্য যে এই জিনিসটি শুটিং স্পট হিসেবে ব্যবহার করা প্রবলভাবে নিষিদ্ধ। বিকেলে রথিনের সাথে ঘুরতে ঘুরতে কলপাড়ের পিছনে কুয়োতলায় পৌঁছে গিয়েছিল উল্লাস।
গিয়ে দেখতে পায় পরপর দুটি কুয়ো, একটি ছোট সরু গোলাকার পাঁচিল ধরে, অপরটি বড়সড় পাতকুয়ো। এই অবধি ঠিক ছিল। উল্লাস তখন একটা কথাই ভাবছিল যে ডিরেক্টর তো তাকে বলে দিয়েছিল এই বাড়িতে 3টি কুয়ো, তবে দুটো কেন? আর এই 2 কুয়োর পিছনে ওইটা কি? একটা বিশাল মোটা থামের চেয়েও আরও দৈর্ঘ্যে আরও বড় গোলাকার এক বস্তু, প্রায় মানুষ সমান উঁচু। মুখটা একটা স্টিল বা লোহার পাত জাতীয় কিছু দিয়ে ঢাকা দেওয়া। গা বেয়ে সিঁড়ি উঠে গিয়েছে একদম মুখ অবধি। এক দৈত্যাকার বস্তু। উল্লাস খানিকক্ষণ অবাক চোখে তাকিয়ে থাকে। তারপর রথিনকে জিজ্ঞাসা করে, রথিনদা, ওটা ঠিক কি বলো তো? রথিনের চোখে মুখে ফুটে ওঠে আতঙ্ক। ত্রস্ত মুখে রথিন বলল, দণ্ডকুয়ো। ও হলো দণ্ডকুয়ো, এই জমিদার বাড়ির অভিশাপ। দণ্ডকুয়ো? তার মানে সেটা আবার কি? এই কুয়ো যে সে কুয়ো নয় দাদা, দেখে তো নিশ্চয়ই আপনি বুঝতেই পারছেন। কুয়ো? এটা কুয়ো? আরে বলো কি গো রথিনদা, এত বড় কুয়ো? বড় তো হবেই দাদা, ওতে যে মানুষ ফেলা হতো। রথিনের উত্তর শুনে 3 লাফ মেরে পিছনে সরে এলো উল্লাস। তার স্বর ঠিকরে বেরিয়ে এলো, মানুষ ফেলা হতো মানে? কি 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 বলছো কি তুমি? সে এক কাহিনী বটে দাদা। বড়মণিমার স্বামী জমিদার শ্রী সূর্য নারায়ণ রায়চৌধুরী ছিলেন খুব কঠোর শাসনে বিশ্বাসী, তবে প্রজাদের প্রভু ছিলেন তিনি। শুধুমাত্র অসততা দুর্নীতি তিনি একদম বরদাস্ত করতে পারতেন না। হলো কি, জমিদারি তার হাতে হস্তান্তরিত হওয়ার পর সেই জায়গার সমস্ত অসাধু ব্যবসায়ী, চোর, ডাকাত সব এক এক করে নিখোঁজ হয়ে যেতে থাকলো। আসলে রাতের অন্ধকারে জমিদার মশাই তাদেরকে গুম করতেন, তারপর ফেলে দিতেন ওই কুয়োয়। বেটারা ভয়েই মরে যেত। জমিদার বাবুর আমলে চোর ছ্যাচোর কিচ্ছুটি ছিল না, কারণ ধরা পড়লে যে কি সাংঘাতিক শাস্তি হবে তা তো সকলেই জানতো। কত শত হতভাগ্যের প্রাণ যে ওই কুয়োর ভেতরে শেষ হয়েছে তার হিসেব কেউ রাখতে পারেনি দাদা। আচ্ছা, তাই এর নাম দণ্ডকুয়ো। দণ্ড দেওয়া হতো বলে। আচ্ছা, তাহলে রথিনদা, ওর মুখটা কি সিল করে দেওয়া হয়েছে পরে? না, এমনি খোলাই আছে। স্টিলের একটা বড় ঢাকনা দিয়ে ঢাকা রয়েছে। ঢাকনা সরালে দেখা যাবে? তা যাবে, কিন্তু কি দরকার? কোনোভাবে ভিতরে পড়ে গেলে আর দেখতে হবে না। কিন্তু রথিনদা, এটা তো খুব রিস্কের ব্যাপার। আশপাশের কোনো বাচ্চা কাচ্চা খেলতে খেলতে এদিকে এসে যদি সিঁড়ি বেয়ে উঠে গিয়ে ঢাকনা সরাতে যায়, তখন মানে ভিতরে পড়ে গেলে কি হবে? এদিকে কোনো বাচ্চা বড় একটা আসে না গো। বাড়িটা লোকালয় থেকে অনেকটাই দূরে তো। আর যারা এইদিকে কাজে আসে, ওই যেমন ধরো কাঠ কাটতে, জঙ্গল থেকে কোনো কোনো গাছের পাতা নিতে, তারা সকলেই জানে এই অভিশপ্ত কুয়োর কথা। কেউ ভয়ে এক পাও এদিকে বাড়ায় না গো। উল্লাস আর কিছু বলল না, কিন্তু তার অদম্য কৌতূহলের তালিকায় আরও একটা জিনিস যোগ হল। প্রথম কৌতূহল বড়মণিমার ঘর, আর দ্বিতীয় কৌতূহল এই কুয়ো। ও মনে মনে ঠিক করল কোনো একটা ফাঁক বুঝে সকলের চোখ এড়িয়ে ও ঠিক একবার বড়মণিমার ঘরে ঢুকবে এবং বাগানে এসে এই কুয়োর ভিতরটা দেখবে। জায়গাটা সন্ধেবেলায় আরো রোমাঞ্চকর হয়ে ওঠে। তখন যদি একবার কুয়োর ভিতরটা দেখা যায়। সন্ধে গড়িয়ে রাত হওয়ার মুখে সূচক মিলে গেল উল্লাসের। তখন বাড়ির আশেপাশে তেমন একটা কারোর সারা শব্দ পাওয়া যাচ্ছিল না। এত বড় বাড়িতে ওই তো কয়েকজন ঠাকুর চাকর, কে কোথায় ছড়িয়ে ছিটিয়ে আছে কে জানে। পা টিপে টিপে ঘর ছেড়ে বারান্দায় বেরোল উল্লাস। বোধহয় 5 পাও এগোয়নি। ঠিক তখনই ওর কানে এলো
ঝুমঝুম শব্দ। থমকে দাঁড়িয়ে পড়ে উল্লাস। চিরাচরিত পরিত্যক্ত ভুতুড়ে জমিদার বাড়ির গল্পে যে নূপুর পরিহিতা প্রেতিনীর কথা শোনা যায়, বাস্তবেও কি তাহলে তেমনই হয়? সর্বনাশ! এগোবে কি পেছবে ভাবছে উল্লাস। এমন সময় ওর ভুল ভাঙল। না, নূপুর পায়ে কেউ হাঁটছে না। শব্দের উৎসটা বারান্দার শেষ প্রান্তে বসে থাকা একজন স্ত্রীলোক। পাশ ফিরে বসে আছেন ভদ্রমহিলা। পরনে ধূসর রঙের শাড়ি, খোলা চুলে মুখের একটা দিক ঢাকা। কে উনি? এই বাড়ির কোনো পরিচারিকা নাকি? কিন্তু উনি তো বসে রয়েছেন, তাহলে এমন শব্দ আসছে কি করে? পায়ে পায়ে সেদিকে এগোতে লাগলো। বারান্দায় আলো বেশ কম, টিমটিমে বাল্ব জ্বলছে একটা। মহিলার সাথে বেশ কিছুটা তফাৎ রেখে দাঁড়ালো উল্লাস। দিদি শুনছেন? কোনো উত্তর না পেয়ে উল্লাস ফের ডাকে, এই যে দিদি শুনছেন? বারবার ডাকার পরেও কোনো সাড়া না পেয়ে মহিলার গায়ে হালকা ঠেলা দিল উল্লাস, এবং সেই সামান্য ধাক্কাতেই মহিলা কাঁধ ফিরে সপাটে পড়ে গেলেন মেঝের উপর। খুব জোরে খটাস করে এক শব্দ হল, সাথে সাথে নূপুরের আওয়াজও থেমে গেল। প্রথম প্রতিক্রিয়ায় লাফিয়ে 4 পা পিছিয়ে এলেও উল্লাস ক্রমে বুঝতে পারে যে স্ত্রীলোকটি স্রেফ একটা মাটির পুতুল। কিন্তু নূপুরের শব্দ কি করে আসছিল তা বোঝা যাচ্ছে না। চুলগুলো সরে গিয়ে পুতুলের মুখখানা দৃশ্যমান। সাদা রং, কপালে চাকা টিপ, ওষ্ঠ ও অধরে লাল রং মাখানো, চোখ দুটো খোলা, চোখের মণির রং নীল। কি বিশ্রী দেখতে! প্রথমবার দেখলে গা শিউরে ওঠে। উল্লাসের আর কুয়ো পাড়ে যাওয়ার সাহস কুলাচ্ছে না। ও ফিরে এলো ওর ঘরে। দরজাটা আলগা ভেজিয়ে দিয়ে খাটে উঠে চুপ করে বসে রইল। এমনিতেই এখানে এসে পৌঁছানোর পর ক্রমশ যত সময় যাচ্ছে ততই উল্লাসের কপালে দুশ্চিন্তার ভাঁজও আরও প্রকট করে তুলছে। একে তো এই ভুতুরে বাড়ি, তার উপর ওই বিটকেল দণ্ডকুয়ো। আচ্ছা, রথিন্দার কথা যদি সত্যি হয়, তবে এই কুয়োর ভিতর নিশ্চয়ই মানুষগুলির অশরীরী আত্মা আছে। যাকে এসব নিয়ে পরে ভাবা যাবে। তার আগে বরং আশপাশটা পুরোটা ঘুরে দেখা যায়। এখনো এই বাড়ির কিছু দেখাই হয়নি। কি ঘন গাছপালা বাগানের চতুর্দিকে। ও যত এগোচ্ছে তত যেন দিনের আলো গাছপালার অন্তরালে চলে যাচ্ছে। অবশ্য এখানে এসে পৌঁছানোর আগেও উল্লাসকে অতিক্রম করতে হয়েছে ঘন অরণ্য। রথিন্দা অবশ্য উল্লাসকে বেশি ভিতরে আর যেতে দিলেন না। একরকম জোর করে টেনে নিয়ে চললেন বাড়ির দিকে। এসে পৌঁছানোর পর তো ভালো করে দেখা হয়নি। প্রথমে বাহির মহল, চারিদিকে চোখ বুলিয়ে সত্যি মুগ্ধ হয়ে গেল উল্লাস। পেল্লাই জমিদার বাড়ি। সিংহ ফটক পেরিয়ে চওড়া পথ সোজা চলে গেছে সামনে। তারপর আবার একটা দরজা, সেটি পার করেই উঠোন। তারপর বারান্দায় উঠেই চোখ কপালে উঠে গেল ওর। চারিদিকে সিংহের মাথাওয়ালা মোটা মোটা থাম, চকচকে লাল মেঝে, যদিও ফেটে চৌচি। বারান্দায় উঠে উল্লাস দেখল আজও ঝুলছে ঝাড় লণ্ঠন, তবে সব কিছুরই বড় মলিন দশা। চারিদিকে ঝুল মাকড়সার জালে পুরু আস্তরণ। লণ্ঠনগুলো থেকে বোধহয় আজ আর আলো জ্বলে না। দেওয়াল থেকে ঝুলছে গোটা কতক এমনি বাল্ব। রাত আরও গভীর হলে বোঝা যাবে আদৌ এদের প্রাণ আছে কিনা। দালান পেরিয়ে প্রশস্ত বৈঠকখানা। এসব দেখতে দেখতেও উল্লাসের মাথায় একটা কথাই সমানে ঘুরছিল, কুয়ো। জংলি লতাপাতা ঘেরা বিশাল ওই কুয়োর গভীরতা আন্দাজ করা অসম্ভব। ভিতরে কুচকুচে কালো জল,
আর সে সমানে ভেবে চলেছিল রোহিণী বাইয়ের কথা। রথিনবাবুর বলা কথাগুলি সমানে কানে ভাসছিল তার। ওই হতভাগীকে সামান্য অপরাধে কঠিন দণ্ড দেন জমিদার চন্দ্রনারায়ণ চৌধুরী, অর্থাৎ বড় মণিমার শ্বশুর মশাই। কি দণ্ড তা অবশ্য জানা যায়নি, মানে আমরা জানি না। ওই রোহিণী নাকি ছিল খাস নর্তকী, পুরো নাম ছিল রোহিণী বাই। অপমানে লজ্জায় সে রাত্রে সে ওই কুয়োর মধ্যে ঝাঁপিয়ে পড়েছিল মেয়েটি। আমি শুনেছিলাম আমার বাবার মুখে, বাবাও জেনেছিল তার বাবার থেকে। কোনো কারণে সেদিন ওর আসরে উপস্থিত হতে অনেক দেরি হয় এবং নাচের ভুল ভঙ্গি পরিবেশনা করায় তাকে খাস নর্তকী পদ থেকে বহিষ্কার করেছিলেন জমিদার মশাই। তবে রোহিণী যে তার জন্য একেবারে আত্মহত্যা করে বসবে এতটাও বোধহয় আন্দাজ করতে পারেননি জমিদার বাবু। রোহিণী কুয়োয় ঝাঁপানোর পর প্রায় সাথে সাথেই এতটুকু সময় নষ্ট না করেই অনেক লোক নামানো হয়েছিল কুয়োর ভিতরে, কিন্তু তখন তাকে খুঁজে পাওয়া যায়নি। পরদিন ওর মৃতদেহটা ভেসে উঠেছিল অন্ধকূপের জলে। সেই দিনই জমিদার মশাই নাচ ঘরে তালা ঝুলিয়ে দেন। তারপর তো বহু বছর কেটে গেছে, কিন্তু এখনো প্রতি রাতে। প্রত্যেক রাতে কি হয়? প্রত্যেক রাতে? দোহাই দাদা, এখন আর নয়, পরে কথা বলবো এসব নিয়ে। উল্লাস আর জোড়াজুড়ি করল না। এখন আপাতত শুটিং নিয়ে ভাবাটা অনেক বেশি জরুরি। সেই রাতে ডিরেক্টর সুবিনয় বাবুর ফোন এলো। তিনি ওকে পুরো গল্পটা আরও একবার খুব ভালো করে বুঝিয়ে দিলেন। তবে যে দৃশ্যটি বৈঠকখানার ঘরে হবে সেটির উপর বেশি জোর দিলেন সুবিনয় বাবু। বারবার করে উল্লাসকে একটাই কথা তিনি বোঝাতে লাগলেন। শোনো উল্লাস, পুরো চলচ্চিত্রের মধ্যে এই দৃশ্যটি কিন্তু সব থেকে ভাইটাল। এই সিনে কোনোভাবে কোনো রকম গন্ডগোল হয়ে গেলে পুরো ছবিটাই যে একেবারে মাঠে মারা হয়ে যাবে সেটা কিন্তু মনে রেখো। তুমি আজ রাতের মধ্যেই পজিটিভলি সবটা রেডি করে রেখো ভাই। আমি তোমার ওপর ভরসা রেখেই সবটা ছেড়ে রাখলাম। সুবিধা, বলছিলাম এখানে এসে একটা দারুণ জিনিস আবিষ্কার করেছি। একটা ভয়ঙ্কর কুয়ো, দণ্ড কুয়ো। সেটা আবার কি জিনিস? সুবিনয়কে সংক্ষেপে সবটা গুছিয়ে বলল উল্লাস। সব শুনে সুবিনয় দারুণ উৎসাহের সাথে বললেন, বলো কি উল্লাস, দারুণ দারুণ। কিন্তু ওই কুয়ো সিনেমায় দেখানোর অনুমতি দেবে কি? আমি বরং আগে সুশোভন বাবুকে কনভিন্স করার ব্যবস্থা করি, আর তুমিও ওই দিককার কাজটা একটু এগিয়ে রাখো। ওই রথিনের মাথায় একটু হাত বোলাও, দরকার হলে টাকা পয়সার লোভ দেখাও। ওই কুয়োর জন্য আমি যে কোনো অ্যামাউন্ট খরচ করতে রাজি আছি। উল্লাস সম্মতি জানিয়ে ফোন রেখে দেয়। রাত্রে ও ল্যাপটপ খুলে বসল। কিপ্যাডে আঙুল চালিয়ে পুরো গল্পের পিডিএফ ফাইলটি খুলে সুবিনয় বাবুর বলে দেওয়া নির্দিষ্ট জায়গাটিতে মনোযোগ দিয়ে চোখ বোলাতে শুরু করল। গল্পের সেই অংশটি সম্পূর্ণই পাঠ করা হচ্ছে আমাদের শ্রোতা বন্ধুদের সুবিধার্থে। ক্রমশ উদ্বেগ বেড়ে চলেছিল জয়দ্রতর। বিপদ যখন আসে তখন তো আর সে একা আসে না, সাথে করে সাঙ্গপাঙ্গ সবাইকে নিয়ে আসে। নইলে এই পাণ্ডব বর্জিত জায়গায় গাড়ি আর মোবাইল দুটোরই কলকবজা একসাথে বিক্রয় কখনো? তাও কিনা আবার এই ভয়ঙ্কর দুর্যোগের রাতে। রাতও নেহাত কম হয়নি। ঘড়িতে 10:30 বেজে এখন প্রায় 11:45 কাঁটা ছুঁই ছুঁই। প্রায় 8 ঘন্টার উপর হয়ে গেল এই ঘোর অন্ধকারের মধ্যে ঘুরপাক খেয়েই চলেছে জয়দ্রত। বারবার মোবাইল বার করে দেখছে, একবার সিম খুলেছে, পর মুহূর্তেই ফের আটকাচ্ছে। এটার কলকবজা বিগড়েছে বলাটা যদিও ভুল। যেটা হয়েছে সেটা হলো টাওয়ার মিলছে না। কি করি বা মিলবে এমন ভুতুরে পরিত্যক্ত জায়গায়? গাছপালা, ঝিঁঝি আর মশা ছাড়া এখনো অবধি কোনো প্রাণীর দেখা বা আওয়াজ পায়নি জয়দ্রত। সব থেকে আশ্চর্যের কথা হলো তার মতো পাকা লোক কিনা রাস্তা ভুল করল।
অবশ্য গুগলে যদি সাহায্য করতে ব্যর্থ হয়, জয়দ্রত আর করবেই বাকি। ও ফের মোবাইলটা নিয়ে আবারও বার কয়েকবার তাতে চাপড় মেরে হতাশ হয়ে নিজের মনেই বলে উঠল, অসহ্য, কোনোভাবেই টাওয়ার পাওয়া যাচ্ছে না দেখছি, চার্জও শেষের মুখে, কি যে করি এখন। আরও কিছুক্ষণ বাধ্য হয়ে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করল জয়দ্রত। চারিদিকে শুধু কালো আর কালো। এবারে বেশ ভয় হচ্ছে তার। বাড়িতে সবাই এতক্ষণে ভীষণ চিন্তা করতে শুরু করে দিয়েছে। তারা ফোনে তো পাবেও না। চিন্তায় ভয় ক্লান্তিতে মুহ্যমান জয়দ্রত যখন পরিপূর্ণভাবে নিজেকে ভাগ্যের হাতে ছেড়ে দিচ্ছে, ঠিক এমন সময় অপূর্ব এক সুরমূর্ছনা ভেসে আসছে না? কান খাড়া করে শোনার চেষ্টা করে সে। হ্যাঁ, ঠিকই তো, কি মধুর কণ্ঠ। সাথের বাজনাটিও চমৎকার। মুহূর্তের মধ্যে যেন জয়দ্রতর সব ভয় দুশ্চিন্তা দূর হয়ে গেল। মোহগ্রস্তের মতো সুরটা অনুসরণ করে সেদিকে এগোতে আরম্ভ করে দিল সে। কতক্ষণ হেঁটেছে খেয়াল নেই তার। একটা প্রাসাদোপম বাড়ি যখন চোখে পড়ল, তখন আর বিশেষ হাঁটার ক্ষমতা নেই তার। মরচে ধরা লোহার গেট পেরিয়ে নুড়ি বিছানো ছোট্ট রাস্তা দিয়ে ধাক্কা খাচ্ছে থামওয়ালা অলিন্দে। জ্বলছে টিমটিমে বাতি। বন্ধ দরজার ওপর থেকে ভেসে আসছে সেই সুর। গেটটা ঠেলে খুলতে যেতে জোর ক্যাচর ক্যাচর শব্দে প্রতিবাদে জানালো সেটা। গেটের ভিতরে ঢুকে জয়দ্রত পায়ে পায়ে এগোতে লাগলো সেদিকে। এই মুহূর্তে জয়দ্রতর খেয়াল নেই সে একটি সম্পূর্ণ অপরিচিত বাড়িতে, সেই বাড়ির বাসিন্দাদের অজ্ঞাতে এবং তাঁদের কোনো অনুমতি ছাড়াই ঢুকতে চলেছে। বারান্দায় উঠে এলো জয়দ্রত। বাড়িটা কতকালের পুরনো তা বোঝার বহু চেষ্টা করেও বুঝে উঠতে পারল না সে। যখন এই বাড়ি নির্মাণ করা হয়, তখন জয়দ্রতর প্রপিতামহ জন্মেছিলেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। দরজার ওপারে প্রশস্ত এক হলঘর। আবছা অন্ধকারেও পরিষ্কার দেখা যাচ্ছে সেই হলঘরের ভিতরে একদম মাঝখানে বসে আছেন এক স্ত্রীলোক। ঘরের সিলিং থেকে ঝুলছে কাঁচের শেড পড়ানো ঝাড়বাতি, যার ভিতরে জ্বলছে মোমবাতি। মোমবাতির আবছা আলো কেমন এক মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। আলো খুব বেশি না হলেও ধবধবে শ্বেত পাথরের মেঝে, চারিদিকে অপূর্ব শৈল্পিক কারুকার্য করা থাম দৃশ্যমান। কিন্তু এই যুগে এমন অদ্ভুত আলোর ব্যবস্থা। মহিলার পরনে কালচে রঙের সিল্কের পোশাক। পোশাকের কি রং তা অবশ্য ঠিক বোঝা যাচ্ছে না। ফুলহাতা ব্লাউজ, ঘেরওয়ালা ঘাকড়া এবং মাথায় রেশমি ঝলমলে ওড়না। গায়ে অনেক গয়না, পায়ে ঘুঙুর, দেখতে যেন হুবহু এক নর্তকী। এই একবিংশ শতাব্দীতে এমন এক অদ্ভুত পোশাক পরিহিতা মহিলা, যাকে নর্তকীর পাশাপাশি বলা ভালো জমিদার বাড়ির বাইজি, যিনি কিনা বসেও আছেন নাচের ভঙ্গিমায়, এবং গানটিও তিনিই গাইছেন। জয়দ্রত মন্ত্রমুগ্ধের মতো ভদ্রমহিলার দিকে এগিয়ে যেতে থাকে। সুর মূর্ছনায় সে এতটাই বিভোর যে অদ্ভুত জিনিসগুলো নিয়ে আর মাথা ঘামাতে ইচ্ছে হল না তার। কখন যেন গিয়ে মহিলার পাশেই বসে পড়ে জয়দ্রত। মহিলা টের পেয়ে তার দিকে তাকালেন, তারপর মিষ্টি করে হাসেন। কতক্ষণ কেটেছে কোনো হুঁশও ছিল না তার। হঠাৎ একটা জিনিস খেয়াল করল সে। গানটা না হয় মহিলা নিজেই গাইছেন, কিন্তু বাজনার শব্দ সেটা আসছে কোত্থেকে? চারিদিকে তাকিয়ে কোনো বাজনা বা বাজনাদারদের অস্তিত্ব তো চোখে পড়ল না তার। তাহলে এই সুন্দর বাজনার উৎস কোথায়? কোনো হিডেন মিউজিক সিস্টেম আছে নাকি কোথাও? নির্ঘাত তাই। এবার একটু ভয়ই করে তার। আবার ফোন বার করে, না, টাওয়ার নেই।
জয়দ্রত এদিক ওদিক তাকিয়ে নিয়ে গলা খাঁকারি দিয়ে পরপর কিছু প্রশ্ন করে ফেলেন মহিলাকে। এই যে ম্যাডাম, আপনি কে? আপনি কি এখানেই মানে এই বাড়িতেই থাকেন? কিন্তু এমন অদ্ভুত সাজ পোশাক পরে আছেন কেন আপনি? এখানে আপনার সাথে আর কে কে থাকে? কই আর কাউকেই তো দেখছি না। এই এত বড় পুরীতে আপনি নিশ্চয়ই একা থাকেন না, তাহলে বাকিরা সবাই কোথায় গেল? আশ্চর্য, এতগুলো কথার পরও কোনো ভ্রুক্ষেপ দেখা দিল না মহিলার মধ্যে। তিনি নিজের মনে গান গেয়েই যেতে লাগলেন। জয়দ্রত মরিয়া হয়ে মোবাইলটা চাপাচাপি শুরু করল। ये क्या है बाबूजी? মহিলার গলার স্বরে যেন অপার বিস্ময়। এদিকে আবার জয়দ্রত কম হয়নি। একটা মোবাইল দেখে এত অবাক হওয়ার কি আছে তা মাথায় ঢুকল না ওর। কি আবার, এটা তো মোবাইল, স্মার্টফোন। এই তো দেখুন। मोब मोब मोमबत्ती। মহিলা কি তবে মানসিক ভারসাম্যহীন? খটকা লাগলো তার। নাকি তিনি নিছক রসিকতা করছেন তার সাথে? নইলে মোবাইলকে মোমবাতি বলবেন কেন? আরে মোমবাতি কেন হতে যাবে ম্যাডাম, এটা তো মোবাইল। মোবাইল ফোন দেখেননি আপনি? মহিলা এরপর ভাঙা বাংলায় যা বললেন তাতে আরো তাজ্জব বনে গেল জয়দ্রত। দেখা তো দূরে থাক বাবুজি, আমি এর নামই শুনিনি কোনোদিনও। এটা দিয়ে কি হয় বাবুজি? জয়দ্রত এবার ভালো করে তাকালো মহিলার মুখের দিকে। আলো ছায়ায় চোখ সয়ে গেছে ততক্ষণে। ফর্সা রং, টিকালো নাক, টানা টানা চোখ কাজল শোভিত, ঠোঁটে গাঢ় ওষ্ঠরঞ্জনী। বয়স খুব বেশি হলে বছর 40। মুগ্ধতার আবেশ রচনা করার পক্ষে এই মুখ যথেষ্ট। এত সুন্দর দেখতে মহিলা এই বিশাল পুরীতে একা একা বসে গান গাইছেন, তাও আবার এই মধ্যরাত্রে। জয়দ্রত নিজের মনেই ভাবতে থাকে ব্যাপারটা। তাছাড়া মহিলা তাকে সমানে বাবুজি বাবুজি বলে সম্বোধন করছেন কেন? জয়দ্রত একটু নিচু স্বরেই বলে ওঠে, রাত এখন কটা বাজে কে জানে। ইস, কি যে মুশকিলে পড়লাম। আজকে তো রিস্ট ওয়াচটাও পরে বেরোয়নি। এর কিছু বলছিলেন বাবুজি? না, ভাবছিলাম যে এখন কটা বাজলো। রিস্ট ওয়াচটাও আজ আমার সাথে নেই। জি, কি নেই? রিস্ট ওয়াচ। সেটাই বা কি আছে? এসে থেকে কি সব অদ্ভুত অদ্ভুত জিনিসের নাম বলছেন আপনি বাবুজি। मुझे कुछ भी समझ में नहीं आ रहा है बाबूजी। জয়দ্রত কি বলবে বুঝে উঠতে পারে না। কিছু একটা বলতে গিয়েও থেমে যায়। হতবাক চোখে শুধু তাকিয়ে থাকে। এসব কি হচ্ছে? মেয়েটা যে পাগল সে তো একেবারে অবধারিত, নাকি আমি পাগল হয়ে যাচ্ছি? তোকে মুখে একটু জল দিতে পারলে ভালো হয়। আচ্ছা, আপনার এই বাড়িতে ওয়াশরুমটা কোন দিকে বলবেন কাইন্ডলি? আমার একটু যাওয়া দরকার। কোথায় যেতে চান বললেন বাবুজি? ওয়াশ মানে বাথরুম, আই মিন টয়লেট কোথায়? মাফ করবেন বাবুজি, আমি আপনার একটাও কথা বুঝতে পারছি না। আপনি কোথায় যেতে চাইছেন? যে নামগুলো বললেন সেগুলোর একটাও নেই এই বাড়িতে। আরে অদ্ভুত ব্যাপার তো। আপনি পাগল নাকি বলুন তো? তখন থেকে অদ্ভুত বিহেভ করে চলেছেন আপনি। ডিসগাস্টিং। এই অবধি বলেই জয়দ্রত বেশ একটু লজ্জায় পড়ে গেল। তার মনে হলো সে বুঝি আর একটু বেশি প্রতিক্রিয়া দেখিয়ে ফেলেছে। গলা খাঁকারি দিয়ে স্বর স্বাভাবিক করার চেষ্টা করে জয়দ্রত। আরে বলছিলাম যে আমি একটু চোখে মুখে জল দিতে চাই। ওহো, আপনি কল ঘরে যাবেন? তাই বলুন, वो पहले नहीं कह सकते थे बाबूजी? এই কথার ঠিক কি উত্তর হতে পারে তা ভাবতে ভাবতে হঠাৎ জয়দ্রতর মনে হয় এই অদ্ভুতুড়ে আধো অন্ধকার বাড়ির ওয়াশরুমে না যাওয়াই শ্রেয়। না, ছেড়ে দিন, আমি ঠিক আছি। আমার আর কোথাও যাওয়ার দরকার নেই। आपका तबीयत तो ठीक है ना? কি হয়েছে?
আপনি কি সুস্থ বোধ করছেন না বাবুজি? আমি একদমই ঠিক আছি ম্যাডাম, আপনি একদম ভাববেন না। তবে ম্যাডাম, একটা সত্যি কথা বলছি, আমার কাছে পুরো ব্যাপারটা অতি রহস্যময় লাগছে। এই বাড়িটা কার? এটা তো দেখতে পুরো জমিদার বাড়ির মতন। আপনি কি বিশালপুরীতে একাই থাকেন? তা এই মাঝরাতে এভাবে গান করেন কেন? আর এই বাজনার শব্দ আসছে কোত্থেকে? কোনো হিডেন মিউজিক সিস্টেম আছে কি? নিশ্চয়ই আছে, থাকলে কোথায় আছে? ও, আপনি তো আবার এসবের মানে বুঝবেন না। সত্যি কি আপনি মোবাইল, রিস্ট ওয়াচ এসব সাধারণ জিনিসগুলোর নাম শুনেনি, নাকি নাটক করছেন? একটানা কথাগুলো বলতে বলতে হাঁপিয়ে উঠল জয়দ্রুত। মহিলাকে উদাস দেখাচ্ছে, তার দু চোখ ভরে উঠেছে ব্যথা। মুহূর্তে জয়দ্রুতর বুকটা টনটন করে উঠল। সে কি বেশি ব্যথা দিয়ে ফেলল মহিলাকে? বাবুজি, আমার বদনসিব যে আমি এই ঘরেই বন্দি হয়ে আছি আজও। আপনি এখনো বোঝেননি কিচ্ছু? सच में आपका कुछ समझ में नहीं आया बाबूजी? জয়দ্রুত কি বলবে ভাবছে, তখনই বাইরে থেকে ভেসে এলো ভোরের পাখির ডাক। बाबूजी, सुबह হয়ে যাচ্ছে, আমায় যে বাদ যেতে হবে। बाबूजी, आप भी वक्त बर्बाद मत कीजिए। आप जाइए बाबूजी, यहाँ से चले जाइए। না, আমি কোথাও যাব না। আগে বলুন, আপনি এই ধ্যাড় গোবিন্দপুরে এরকম মস্ত ফাঁকা বাড়িতে একা একা রয়েছেন কি করে? এমন অদ্ভুত জামা কাপড়ই বা আপনি কেন পরে আছেন? बाबूजी, ये एक जमींदार बाड़ी छिलो। आज থেকে প্রায় 250, मतलब आप लोग क्या बोलते हैं 250 को? हाँ हाँ, 250। ওই তো 250 বছর আগের কথা। তখন আমি ছিলাম জমিদার বাবুর খাস নর্তকী চুনিবাই। জয়দ্রুত চমকে ওঠে। সে কোথায় এসেছে? মেয়েটা কি সব বলে চলেছে? 250 বছর আগে? মেয়েটা যা বলছে তা আদৌ বুঝে বলছে তো? কিন্তু বাইজি তো এখন আর। ভাবতে ভাবতে আঁতকে ওঠে। তো তবে কি? এক সন্ধ্যায় মজলিস বসেছিল জানেন বাবুজি। আমার নাচ ফুল হয়ে যাওয়ায় জমিদার বাবু আমায় মার ডালতে भी কসুর করেননি। এই ঘরের পাথরের মেঝের নিচে মিট্টি কে अंदर আমি শুয়ে আছি বাবুজি। প্রত্যেক রাতে আমি আজও ফিরে আসি, গানা গাই। आप भाग जाइए बाबूजी, सुबह हो रही है। जल्दी जाइए बाबूजी, जल्दी जाइए। জয়দ্রুত স্থানুবৎ বসেছিল। সম্বিত ফিরে পেতে উঠে দাঁড়ালো। ওর মুখে কথা সরছে না। আপনি চলে যান বাবুজি, আমিও এবার চলি। জয়দ্রুত এক দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে। ভাবনা চিন্তা সব লোপ পেয়েছে তার। চুপ করে দাঁড়িয়ে থাকে রাস্তার মাঝখানে। আচমকা একটা সাদা পায়রা ডানা ঝটপটিয়ে উড়ে গেল চোখের সামনে দিয়ে। চমকে উঠে পিছনে ফিরে তাকায় জয়দ্রুত, আর তাতেই তার হৃদস্পন্দন থেমে যাওয়ার জোগাড় হয়। পিছনে দাঁড়িয়ে আছে এক প্রাসাদোপম অট্টালিকা, যার পুরোটাই প্রায় ভগ্নস্তূপ পরিণতি। দরজা জানালা ভেঙে ঝুলছে। দাঁত বার করা ইটের দেওয়াল ফুঁড়ে গজিয়েছে বুনো চারা, লতাপাতা, অসত্য বটের ঝুড়ি। বারান্দাটা ধসে মিশে গেছে মাটির সাথে। লোহার গেটটা ভেঙে গেছে সম্পূর্ণ। আকাশ এখন আলোকিত। মনে মনে হিসাবটা মেলানোর চেষ্টা করতে করতে জয়দ্রুত হাঁটতে শুরু করল লোকালয়ের দিকে। একটু একটু টাওয়ার পাওয়া যাচ্ছে। এবার আগে ফোন করে মেকানিক ডাকতে হবে। পুরো ছবির স্টোরি লাইনের মধ্যে এই অংশটুকু পড়ে উল্লাসের মাথায় দুটি জব্বর বুদ্ধি খেলে গেল। প্রথমত, চুনিবাই যে ঘরে বসেছিল সেটি একটি হলঘর, অর্থাৎ এটার জন্য তো সুবিধা নিশ্চয়ই বৈঠকখানাটাকেই বাঁচবেন।
কিন্তু যদি ছবির এই অংশটি বড় মণিমার ঘরে শ্যুট করা যায়, আর দ্বিতীয়ত এই চুনিবাইকে যদি রোহিণীবাই বানিয়ে দেওয়া যায়, মানে চুনিবাইয়ের মৃত্যু কুঁয়োয় পড়ে হয়েছে। সিনেমায় এমনটাই দেখানো হয় যদি, অনেকটা ঠিক একই রকম ঘটনাই তো ঘটেছিল এই জমিদার বাড়িতে। রোহিণীবাই নাচ ভুল করার জন্য কঠোরভাবে তিরস্কৃত হয়, অতঃপর সে দুঃখে অপমানে আত্মহত্যা করে। এই বিষয়টাকে যদি সম্মানিত করে নেওয়া যায় তবে তো বেশ হয়। মানে চুনিবাইও নাচ ভুল করবে, তারপর সুবিধার গল্পটাকে একটু পাল্টে দেওয়া। গল্পে ছিল জমিদার বসাই মেরে ফেলেন চুনিবাইকে, কিন্তু উল্লাস চায় সেটা বদলে দিতে, অর্থাৎ চুনিবাই খুন হবেন না। সে জমিদার মশাইয়ের কাছে তিরস্কৃত হবে এবং মনের দুঃখে ওই দৈত্যাকার কুয়োর ভিতরে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করবে। গভীর রাতে ফের সুবিনয়কে ফোন লাগালো উল্লাস। সুবিনয় সম্ভবত শুয়ে পড়েছিলেন। ফোন রিসিভ করে ঈষৎ চিন্তিত স্বরে বললেন, কি হলো উল্লাস, এত রাতে কি ব্যাপার? কোনো প্রবলেম হলো নাকি? না না সুবিধা, এমনিতে কোনো অসুবিধা নেই এখানে। আসলে আমি একটা কথা ভাবছিলাম জানেন, মানে এই ছবির গল্পকার যেহেতু আপনি নিজে, তাই আমি সাহস করে বলতে পারছি কথাগুলো। এই বলে উল্লাস তার বক্তব্যটি সংক্ষেপে গুছিয়ে জানায় সুবিনয়কে। শুনে আনন্দে লাফিয়ে ওঠেন সুবিনয়। দারুণ আহ্লাদিত স্বরে তিনি বলে ওঠেন, ওয়াও, তুমি তো কামাল করে দিলে ভাই। তুমি লেগে পড়ো উল্লাস, যেভাবে হোক ওই রথিনকে ম্যানেজ করো। তুমিই পারবে, পারতে হবেই তোমায়। কিন্তু সুবিধা, বিষয়টা অতটাও সহজ হবে না বুঝলেন তো। কারণ একা রথিনদা নয়, বাড়ির অন্যান্য ঝি চাকরগুলোও যে আমায় ওই কি যেন বলে, ওই পরমণিমা না কি বেশ, তার ঘরের আশপাশ মোটে ঘেঁষতে দিচ্ছে না। আরে ধুর, ওটা আবার কোনো সমস্যা হলো নাকি? ওদের ভয় পেলে চলবে? একটু মিষ্টির মানে লোভ টোভ দেখাও, দেখবে ঠিক ঘেঁষতে দেবে। প্রয়োজনে কোষে তাবরানি দাও, বলো এই নিয়ে সুশোভন বাবুর সাথে কথা হয়ে গিয়েছে, উনি নিজেই রাজি আছেন। কিন্তু দাদা, বলছিলাম যে সুশোভন বাবুর সাথে কি সত্যিই আপনার কথা হয়েছে এ নিয়ে? এটা তো তোমার ভাবার বিষয় নয় ভাই। আমি তোমায় যতটুকু করতে বললাম ততটুকুই তুমি করো। এখন রাখছি, তুমি অধিকার কাজটা এগিয়ে নিয়ে তারপর আমায় ফোন করবে, বুঝলে? রাখছি। সুবিনয় ফোন ছেড়ে দেওয়ার পর উল্লাসও শুয়ে পড়ল। মনে মনে ভাবতে লাগল কোন কৌশলে আগামীকাল রথিনকে রাজি করানো যায়। টাকা পয়সার লোভ দেখালে রথিন রাজি হবে কি? যদি না হয়, এদিকে সুবিনয় তা বলেই দিয়েছেন যে রাজি করাতেই হবে। নানা কথা ভাবতে ভাবতে একসময় গভীর ঘুমে তলিয়ে গেল উল্লাস। আপনার চা, এই যে শুনছেন, চা এনেছি, নিন ধরুন। কি হলো বলি, উঠবেন তো? ধরুন আপনার চা ধরুন। আরে আচ্ছা, মুশকিল হলো তো। কি ঘুম রে বাবা, কুম্ভকর্ণের নাতি একেবারে। বলি আমি কি সারাদিন ধরে আপনাকে চা দেওয়ার জন্য ডেকে যাব? ওদিকে চিঠির কাজ পড়ে আছে আমার, অসহ্য। আর পারি রে বাপু। একটা খ্যানখ্যানে আধ ভাঙা মেয়েলি স্বরের একটানা ডাকে ঘুম পাতলা হয়ে এলো উল্লাসের। চোখ মুছতে মুছতে উঠে বসে সামনে তাকিয়ে দেখল এক স্থূলকায়া শ্যামবর্ণা মাঝারি উচ্চতার কুরুপা মহিলা নিমের পাঁচন গেলা মুখ করে দাঁড়িয়ে আছেন। বয়স খুব বেশি হলে বছর 40-42 হবে। পরনে হালকা সবুজ রঙের সুতির শাড়ি, দুই হাতে দুটো সরু সরু রুলি ছাড়া গায়ে আর কোনো গয়না নেই। কোনো বৈবাহিক চিহ্ন ধারণ করেনি মহিলা। উল্লাসকে উঠতে দেখে চায়ের পেয়ালাটা তার হাতে ধরিয়ে দিয়ে
পত্রপাঠ বিদায় নিলেন তিনি। উল্লাস একে আগেও দেখেছে, এই বাড়িরই কোনো এক মেড সার্ভেন্ট। সে যাকে এখন প্রথম কাজ হলো রথিনের সাথে কথা বলা। চটপট ফ্রেশ হয়ে এসে চায়ের কাপে চুমুক দিল উল্লাস। রথিনকে বাগে আনতে যে এতটা বেগ পেতে হবে এটা ভাবেনি সে। রথিন বড় মণিমার ঘর খোলার নামেই আঁতকে উঠেছে। তাই আবার সেই ঘরের শুটিং। শুধু তাই নয়, ওই দণ্ডকুঁয়ো উল্লাসরা শুটিংয়ে ব্যবহার করতে চায় জেনে রথিনের তো ফিট হয়ে যাওয়া দশা। তাকে উল্লাস যতই বোঝানোর চেষ্টা করে, সে ফাটা রেকর্ডের মতো টানা ভাষণ দিয়ে যায়। ও কাজ ভুলেও করবেন না দাদা, ওতে কিন্তু বিপদ আছে। আপনারা জানেন না, এককালে ওই ঘর আর কুয়োকে ঘিরে কত বড় অভিশাপ নেমে এসেছিল ওই জমিদার বাড়ির উপর। যা হয় হবে, আপনাদের ওসব নিয়ে ভাবতে হবে না। আর তাছাড়া সত্যিই যদি কোনো অভিশাপ টাইপের গল্প থাকে, তবে ক্ষতি যা হওয়ার তা আমাদের হবে, কারণ শুটিংটা করব আমরা। তাই আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। তাছাড়া যেখানে সুশোভনবাবুর সাথে আলোচনা হয়ে গিয়েছে, সেখানে আর তো কোনো কথা থাকতে পারে না। ক্যাচ করে জোর শব্দ সহযোগে বড় মণিমার ঘরের দরজাটা খুলে গেল। ভীতত্রস্ত মুখে অতিকায় তালাটি এবং চাবির গোছা হাতে নিয়ে এক পাশে সরে দাঁড়ালেন রথিন ও তার পিছনে এই বাড়ির এক পরিচারিকা সরলা, যিনি উল্লাসকে চা দিয়েছিলেন। তার নামই যে সরলা, সেটা উল্লাস এইমাত্র জ্ঞান লাভ করেছে। ঘরটা খুলে যাওয়ার সাথে সাথে উল্লাস যেন আরো উল্লাসে লাফিয়ে উঠল। তিলমাত্র সময় নষ্ট না করে সোজা ঘরের ভিতরে প্রবেশ করল সে। কিন্তু সাথে সাথে একটা প্রচণ্ড ভ্যাপসা বটকা গন্ধ নাকে ধাক্কা মারায় তাড়াতাড়ি কয়েক পা পিছিয়ে আসে সে। রথিন বিষয়টা বুঝতে পেরে তাড়াতাড়ি বলে উঠেছে, আসলে ঘরটা বহুদিন খোলা হয়নি তো, তাই বোধহয় এরকমটা মনে হচ্ছে। একটু সময় খোলা থাকলে এই ভ্যাপসা ভাবটা কেটে যাবে। দাঁড়ান, জানালাগুলো খুলে দি বরং, রোদ ঢুকুক। সেই ঠিক আছে, ওসব নিয়ে চিন্তা করতে হবে না। ঝাড়াঝুড়ি করে ফিনাইল দিয়ে মুছে নিলেই সব ঠিক হয়ে যাবে। শুটিং শুরু হওয়ার আগে পরিষ্কার তো এমনিতেও করতেই হবে। আর যেটা করতে হবে সেটা হলো জানলাগুলো খুলে দিতে হবে। তুমি ঠিকই বলেছ রথিনদা, এতদিন খোলা হয়নি, নির্ঘাত জ্যাম হয়ে রয়েছে সব। উল্লাস যে কথাটা অক্ষরে অক্ষরে ঠিক বলেছে তা সত্যিই হাড়ে হাড়ে টের পাওয়া গেল দরজা খোলার সময়। শাবল, কোদাল ইত্যাদি ব্যবহার করে রীতিমতো যুদ্ধ করে জানলাগুলির পাল্লা মোটামুটি ফাঁক করা গেল। মুহূর্তের মধ্যে সূর্যের আলো যেন ঝাঁপিয়ে পড়ল ঘরের ভিতর। সেই আলোয় পুরো ঘরটা স্পষ্ট দেখতে পেল সে। আকারে অতিকায় বলা চলে, মাপলে দৈর্ঘ্য প্রস্থে 12x15 তো হবেই। ঘরের মাঝখানে পুরনো সময়কার ছত্রি লাগানো, গদি পাতা একটা বিশাল পালঙ্ক। সেই গদির রং কি ছিল তা আজ বোঝা দায়। মাথার উপর কড়িবর্গা, আসবাব বলতে মেঝে থেকে সিলিং অবধি উচ্চতার এক ভাঙা ফাটা আয়না, তৎকালীন যুগের এক কাঠের আলমারি, বড় বড় ফাটল ধরা লাল মেঝে। পুরো ঘরটা দখল করে রেখেছে ধুলো, বালি আর মাকড়সার জাল। আর একটা জিনিস উল্লাস প্রথমটা খেয়াল করেনি, খাটের ডান পাশে দেওয়াল জুড়ে থাকা একটা অয়েল পেন্টিং, বড় মণিমার ছবি। আবছা হয়ে গিয়েছে, জায়গায় জায়গায় উইতে খেয়েছে, তবুও নিচের লেখাটা পড়তে লাগল সে। শ্রীমতী কামিনী গন্ধা চৌধুরী, জন্ম 1826, মৃত্যু 1901। তার নিচে রয়েছে শিল্পীর স্বাক্ষর। রথিনের মুখে উল্লাস শুনল যে এই পেইন্টিং বড় মণিমাকে উপহার দিয়েছিলেন একজন ব্রিটিশ, যার নাম গ্রেনেড বাস্টার। সম্পর্কে তিনি ছিলেন বড় মণিমার স্বামীর বন্ধু। উল্লাস মনে মনে ভাবল যে বড় মণিমার ঘরে শ্যুট করার অনুমতি যখন পাওয়া গিয়েছে, তখন এই ছবিটিকেও অনায়াসেই চলচ্চিত্রের কাজে লাগানো যাবে।
কাট কাট কাট, পারফেক্ট। দারুণ দারুণ। কি হলো বলো তো তোমার আজ মালবিকা? প্রথম শটে বাজি মাত করে দিলে। কই, রিহার্সালের সময় তো এত ভালো অভিনয় তোমার হয়নি। ভেরি গুড। নাও, আজকের মতো তোমার শট শেষ। এবার সব চটপট হাত চালিয়ে প্যাক আপ করে ফেলো। খুব টায়ার্ড লাগছে, এবার খেয়ে দিয়ে রেস্ট। পরমণিমার ঘরের ঠিক মাঝখানে ক্যামেরার দিকে পিঠ করে বসে আছে অভিনেত্রী মালবিকা। পরনে চুনিবাইয়ের মতো মেরুন রঙের পোশাক। আসলে এই শটটা নাচঘরে নিলে আরো ভালো হতো, কিন্তু অতিরিক্ত চাহিদা ভালো নয়। বড়মণিমার ঘর খোলার অনুমতি আদায় করেছে উল্লাস, এতেই তাদের কৃতজ্ঞ থাকা উচিত। এরপর আবার নাচঘরে ঢুকে শুটিং করার আবদার করলে আর দেখতে হবে না। সুশোভন বাবু ওই রথিনকে দিয়ে দূর দূর করে তাড়িয়েই দেবেন। শুটিং প্যাক আপ হচ্ছে। সুবিনয় বললেন, উল্লাস, আজ আমরা শুধু চুনিবাইয়ের শটটা নিয়ে রাখলাম, আগামীকাল জয়দ্রতর কাজ। এখন সবাই খেয়ে দিয়ে রেস্ট করো। আর একটা কথা, তুমি কিন্তু ওই বাড়ির চাকর বাকরদের দিয়ে দায়িত্ব নিয়ে বড় মনির ঘরটা পরিষ্কার করিয়ে রাখবে। তুমি তো অনেক দিন আছো এখানে, এদের সবার সাথেই তোমার চেনা জানা হয়ে গিয়েছে। শুটিংয়ের কাজে ব্যবহৃত সমস্ত জিনিসপত্রগুলো সকলে হাত লাগিয়ে বৈঠকখানার ঘরে গুছিয়ে রেখে যে যার ঘরে বিশ্রাম নিতে চলে গেলেন। রথিন আর সরলাকে ডেকে নিয়ে উল্লাস যাচ্ছিল কামিনী গন্ধার ঘর পরিষ্কার করিয়ে দিতে, কিন্তু সেই সময় বাঁধ সাধল রথিন। দাদাবাবু, বলছিলাম আপনি আজ রাতটুকু এই বড় মণিমার ঘরেই কাটিয়ে দিন না। আসলে এমনিতেও আজ বাড়িতে এতজন লোক এসেছিল, শুটিং চলাকালীন বা তার আগে পরে অনেক লোক ঢুকেছিল আপনার ঘরে। বিছানাটাও প্রচুর নোংরা হয়েছে। কাল তো আপনি চলেই যাচ্ছেন, কাল একেবারেই সব কাছাকাছি করব, তাই আজকে আর হাত দিলাম না। রথিনের অনুরোধে খুব সহজেই রাজি হয়ে যায় উল্লাস। রাত গভীর হয়েছে। কম্বল জড়িয়ে শুয়েছিল উল্লাস। শরীর আজ খুবই ক্লান্ত। সারাদিন যা খাটাখাটুনি গেল, তবুও কিভাবে যেন ঘুমটা ভেঙে গেল। তেষ্টা পেয়েছে, কিন্তু খাটের পাশে মেঝেতে রাখা জলের বোতলটা নিতেও যেন আলস্য লাগছে। খানিকক্ষণ এপাশ ওপাশ করে উঠে বসল উল্লাস। খাটের ডান পাশে রাখা জলের বোতলটা তুলতে গিয়ে কেমন যেন একটা খটকা লাগলো ওর। বোতলটা নাগালের মধ্যে নেই, মানে ও যেন অনেক উঁচু কিছুর উপর বসে রয়েছে, যেখান থেকে বোতলটার অবস্থান এতটাই নিচে যে ও হাত বাড়িয়েও পাচ্ছে না। কিন্তু ওর চৌকিটা বেশ নিচুই। তাহলে বালিশের পাশে রাখা মোবাইলটা টানতে গিয়ে যা ঘটল তার জন্য ন্যূনতম প্রস্তুত ছিল না উল্লাস। ওর বুকটা ধড়ফড় করছে, প্রচণ্ড ভয়ে হাত পা অবশ হয়ে যাচ্ছে। মোবাইলের বদলে ওর হাতটা ঠেকেছে একটা মানব শরীরে, অর্থাৎ ওর বাঁ পাশে কেউ একজন শুয়ে আছে। সর্বনাশ, এটা কি করে সম্ভব? ভয়টা একটু থিততেই উল্লাসের মনে যে সংশয়ের কথা উঁকি দিল তা হচ্ছে নির্ঘাত এটা এই বাড়ির কোনো ঝিয়ের কাজ। ওকে ফাঁসিয়ে মোটা টাকা আদায় করার ধান্দা। উল্লাস তড়িঘড়ি বালিশ হাতড়ে উদ্ধার করল মোবাইলটা, কিন্তু ফ্ল্যাশ জ্বালতেই ওর হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠে গলা দিয়ে বেরিয়ে আসতে চাইল। উল্লাসের বাঁ পাশে চিত হয়ে শুয়ে আছেন এক সুসজ্জিতা মহিলা। পরনে খয়েরি রঙের জরিপার শাড়ি, কপালে লাল চাকার টিপ, কানে গলায় সাবেকি অলংকার, নাকে 3টি মহামূল্য জহরত বসানো নথ, সিঁথিতে সিঁদুর। সব থেকে ভয়াবহ বিষয় হল স্ত্রীলোকটি ঘাড় বেঁকিয়ে জ্বলন্ত দৃষ্টিতে সোজা তাকিয়ে আছে ওরই দিকে, এবং উল্লাসেরও
তাকে চিনতে এতটুকুও ভুল হচ্ছে না। স্বয়ং বড় মণিমা। ফ্ল্যাশের আলোয় ইতিমধ্যে আরো অনেক কিছুই দেখে নিয়েছে উল্লাস। ও বসে আছে এক উঁচু ছত্রিওয়ালা পালঙ্কের উপর। খাটের ডান পাশের দেওয়ালে টাঙানো সেই অয়েল পেন্টিং কামিনীগন্ধা, অর্থাৎ এটা বড় মণিমার ঘর। এই মুহূর্তে ঠিক কি করা উচিত সেটা ভেবে ঠিক করার আগেই বেজে উঠল মোবাইলটা। স্ক্রিনে ভেসে উঠেছে সুবিনয় তার নাম। কোনো ক্রমে কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করল সে। কিন্তু হ্যালো বলার আগেই ও পাশ থেকে কল কল করে ওঠেন সুবিনয়। হ্যালো উল্লাস, হ্যালো। ওহ থ্যাংক গড, শেষমেশ তোমায় ফোনে পেলাম। সেই সকাল থেকে তোমায় অন্তত 150 বার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু প্রত্যেকবারই একই রেকর্ড বেজে গিয়েছে, নট রিচেবল আর নট রিচেবল। হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি কিন্তু কিছুতেই সেন্ড হয়নি। আমি জানি উল্লাস, তুমিও কতখানি দুশ্চিন্তা করছো সারাদিন, আর এও বুঝতে পারছি যে তুমিও আমাদের কতবার ফোনে করার চেষ্টা করেছো। কি হয়েছিল লাইনে আমি জানি না সিরিয়াসলি। যাকে শোনো, আজ বেলা 9:30 নাগাদ ধানগাছিয়া গ্রামে আমাদের বাসটা খারাপ হয়ে যায়। এই ধ্যারে গোবিন্দপুর থেকে আমরা কোনো মতেই অন্য কোনো গাড়ি অ্যারেঞ্জ করে উঠতে পারলাম না। বাসটা যে ড্রাইভার রতন আর খালাসি সন্তোষ মিলিয়ে ঠিক করতে পেরেছে এই ঢের। আধ ঘন্টা মতো আগে বাসটা স্টার্ট হয়েছে অ্যাটলিস্ট। এখান থেকে শুটিং স্পট এখনো প্রায় 3.25 ঘন্টার রাস্তা। এই রাতে বেরিয়ে পড়ার রিস্কটা আমি আর নিলাম না। আমরা এই ধানগাছিয়াতেই একজনদের বাড়িতে কোনো রকমের রাতটুকু কাটিয়ে আবার কাক ভোরেই রওনা হয়ে যাব। আশা করছি সকাল 7:30টার ভিতর ঢুকে পড়ব। তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ। সুবিনয় আরো কত কথা বলে চলেছেন, তার এক বর্ণ কর্ণগহ্বরে প্রবেশ করছে না উল্লাসে। ওর হাত থেকে মোবাইলটা খসে পড়তে চাইছে। সারাদিন ধরে যা কিছু ঘটল সবটাই কি স্বপ্ন? বড় মণিমার ঘর খোলা ধৃষ্টতা দেখানোতে যে কত বড় অন্যায় হয়েছে তা এখন বুঝতে পারলেও আর পালাবার কোনো পথ নেই। আর তিল মাত্র সময় নষ্ট না করে কোনো ক্রমে আড়ষ্ট পায়ে বিছানা থেকে নেমে ঝাঁপিয়ে পড়ে খোলার উদ্বেগ নেয় ঘরের দরজাটা। কিন্তু না, বৃথা চেষ্টা। এক চুলো ফাঁক হয় না কাঠের ভারী দরজা। সম্পূর্ণ চেতনালুপ্ত হয়ে মেঝের উপর ঢলে পড়তে পড়তে উল্লাস স্পষ্ট দেখল তখনও একইভাবে তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন বড় মণিমা। হ্যালো হ্যালো উল্লাস, শুনছো? শুনতে পাচ্ছ? হ্যালো। ও কি বিপদ, ছেলেটা শুনতে পেল কি না কে জানে। চরম উৎকণ্ঠায় ছটফট করতে থাকেন সুবিনয় বাবু। কখন যে সকালটা হবে, শুটিং শুরু করতেও গোটা একটা দিন দেরি হয়ে গেল। কখন যে কি হবে কিছুই বুঝে উঠতে পারছেন না তিনি। অসহ্য লাগছে তার। শেষ রাত্রে দণ্ডকুয়োর ভিতরে ঝপ করে খুব ভারী কিছু একটা পড়ার শব্দ হল। ঠান্ডা কনকনে জল ছিটকে উঠল। তারপর সব চুপচাপ। হাত ছেড়ে কুয়োর পার থেকে তাড়াতাড়ি সরে এলো আততায়ীরা। দারুণ অ্যাক্টিং করেছো সরলা। এই নাও, ধরো তোমার প্রাপ্য কিছুটা অঙ্ক, নগদ 5,000 টাকা। যদিও আজ বড়মণির রোলটা প্লে করে তোমার পাওয়ার কথা ছিল 10,000 টাকা, কিন্তু কথা দিচ্ছি বাকি 5ও খুব শীঘ্রই পেয়ে যাবে তুমি। তবে একটা কথা মনে আছে তো সরলা ম্যাডাম, এই কথা তোমার দ্বারা ঘুণাক্ষরেও যদি কেউ জানতে পারে তাহলে সেটা আমার কানে আসবে, এবং তার ফলে যে কি হবে সেটা তুমি আর একবার মনে করিয়ে দিই বড়।
তোমার স্বামী, ছেলে পুলে, নাতিপুতি যেখানে যা আছে সব একেবারে ছাড়ে বংশে উবে যাবে। বুঝলে তো? তাহলে তোমায় আমি বিশ্বাস করতে পারি নিশ্চয়ই। উত্তরে ঢক করে ঘাড় নাড়ল সরলা। মুখে কিছু বলল না। ওর হিসাব বুঝিয়ে দিয়ে প্রথমেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন সুবিনয়। কারণ সরলাকে সাজিয়ে গুছিয়ে বড় মণিমার মুখের আদল দেওয়া সোজা কাজ ছিল না। বহু বেগ পেতে হয়েছে মেকআপ আর্টিস্টকে। সুতরাং মালকড়িও সেরকমই তাকে দিতে হবে, এমনটাই ভেবে রেখেছিলেন সুবিনয়, যদিও তার আর দরকার হয়নি। আর বাকি রইল রথিন। সেও যথেষ্ট সাহায্য করেছে ধীমান অর্থাৎ মেকআপ আর্টিস্টের দেহটি গায়েব করার ক্ষেত্রে। ব্যাটাকে সরাতেই হতো, নইলে বিপদের আশঙ্কা ছিল। তার দেহটি কুয়োয় ফেলার সময় রথিন রইল সাথে। তার উপর আবার বড় মণিমার ঘরটাকে উল্লাসের কাছে এক বিভীষিকা করে তোলা। ওই ঘরে ভূত পেতনি আছে বানিয়ে বানিয়ে এমন গল্প ফাঁদা। এসবের জন্য রথিন কি আর কম অঙ্কে খুশি হবে? যাই হোক, আপাতত এর পরের কাজ হলো কুয়োর মুখটা সিমেন্ট দিয়ে একদম সিল করে দেওয়া। পুরো কাহিনীটা সাজাতে প্রচুর মাথা খাটাতে হয়েছে সুবিনয়কে, যার জন্য অবশ্য সুশোভনবাবু ভালোই টাকা পয়সা দিয়েছেন। চলচ্চিত্রের পুরো টিমকে নিয়ে গিয়ে যথারীতি শুটিং করানো হয় নির্দিষ্ট দিনে। শুটিং সত্যিই হয়। তিনি শুটিংয়ের দিন সাতেক আগে উল্লাসের সামনে বসেই এই পরিকল্পনা করে রাখেন যে বিকেলের মুখে প্যাক আপ হয়ে যাওয়ার পর সমস্ত কলাকুশলীদের কলকাতার উদ্দেশ্যে রওনা করিয়ে দেওয়া হবে। থেকে যাবেন সুবিনয়, তাঁর সাথে থাকবেন ধীমান আর উল্লাস। পরের দিন আশপাশটা একটু ঘুরে ফিরে দেখে তারপরে ধীমান আর উল্লাসকে সাথে নিয়েই ফিরবেন সুবিনয়। ঠিক তেমনই শুটিং শেষে পুরো দলটা ছেড়ে দিয়ে থেকে যান সুবিনয় আর ধীমান। তারপর গভীর রাত্রে আসল খেলাটা শুরু হয়। অন্যান্য কলাকৌশলীরা অবশ্য বিন্দু মাত্র জানতেন না কিছু। চুনিবাইয়ের ভূমিকায় রূপদান করা মালবিকা ঘুণাক্ষরেও টের পায়নি তার ভালোবাসার মানুষ উল্লাসের সাথে কি হতে চলেছে। মালবিকার জন্য খারাপই লাগছে সুবিনয়বাবুর। ওই মেয়েটার কি দোষ? সে কত স্বপ্ন যে দেখেছে উল্লাসকে নিয়ে। কিন্তু কি আর করার, টাকার অঙ্কটা সুশোভনবাবু যা বলেছেন তাতে না বলাটা সুবিনয়ের পক্ষে অন্তত সম্ভব হয়নি। যদিও উল্লাস একটি সিদ্ধান্তে অনড় ছিল বরাবর, যে সে বিয়ে করবে না, কোনো বন্ধনে জড়াবে না। সারাদিন খাটাখাটুনির পরে ভীষণ ক্লান্ত উল্লাস অকাতরে ঘুমিয়ে পড়েছিল। শুধুমাত্র সেদিন ওর শোয়ার ঘরটা পাল্টে গিয়েছিল। সে শুয়েছিল বড় মণিমার ঘরে। সেই সময় বড় মণিমা ওরফে সরলা গিয়ে ঢুকল ঘরে, শুয়ে পড়ল খাটে। শব্দে হোক বা খাটটা নড়ার ফলেই হোক ঘুম পাতলা হয়ে আসে উল্লাসের। ব্যাস, পাশে শোয়া বড় মণিমাকে দেখে এমনিতেই তার হয়ে যায় আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। তার উপর ঠিক তক্ষুনি সুবিনয়বাবু ফোন করে উল্লাসের মাথাটা স্রেফ ঘেঁটে দেন। এতেই যে উল্লাসের হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে যাবে সেই বিষয়ে অবশ্য পুরোপুরি নিশ্চিত ছিলেন সুবিনয়। প্রথমে ধীমানকে টাকার ভাগ দেবেন তেমনই কথা হয়েছিল, কিন্তু হঠাৎই ব্যাটা বেগড়বাই শুরু করল। অগত্যা ওকে সরাতেই হলো। উল্লাসকেও স্রেফ ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে কুয়ায় ফেলে দেওয়া যেত। অবশ্য এই খুনের বিষয়ে রথিন আর সরলা ছাড়া এই বাড়ির অন্য পরিচারিকারা, সাথে ড্রাইভার, মালি কেউ কিচ্ছু জানল না। অবশ্য উল্লাস যেদিন এখানে এসে পৌঁছেছিল সেদিনই ওকে ক্ষণিক ঘাবড়ে দেওয়ার জন্য একটা ম্যানিকুইন আনিয়ে তাকে শাড়ি পরিয়ে তার শাড়ির ভিতরে খুদে একটা যন্ত্র ফিট করে বসিয়ে রাখার কাজটা অবশ্যই রথিনই করেছিল। ওই যন্ত্র থেকে বেরোচ্ছিল নুপুরের শব্দ। বেচারা উল্লাস টেরও পায়নি যে শেষ অবধি তার সাথে এমন সাংঘাতিক কিছু ঘটবে। সে তো কিছুই জানত না। যে খবর সুশোভনবাবু পেয়ে গিয়েছিলেন কোনো এক সূত্রে, সেই খবর উল্লাসও জানত না। সে শুধু জানত যে বংশ পরম্পরায় তারা আলোর ব্যবসায়ী, কিন্তু জানত না যে
তার ঠাকুরদাই ছিলেন সেই লণ্ঠন শিল্পী, যাকে অসম্ভব ভালোবেসে নিজের সম্পত্তির মধ্যেও টেনে এনেছিলেন বঙ্কেশ্বর চৌধুরী। আর যেই এত বছর পর সুশোভন বাবু জানতে পারলেন যে উল্লাসী সেই লণ্ঠন শিল্পীর বংশধর, তখনই আর তিল বিলম্ব না করে তিনি কাজে লাগালেন সুবিনয়কে। ঢের ঢের মাথা খাটিয়ে সুবিনয় ছকে ফেললেন বিশাল এক ষড়যন্ত্র। অবশ্য তাকে এতটা খাটাখাটুনি মোটেও করতে হতো না, কারণ দণ্ডকুয়োর ভিতরে যে সত্যি এখনো মানুষ ফেলা যায় তা যদি একবারও পরিষ্কার করে বলতো রথিন, তাহলে স্রেফ ঘুমের ওষুধ খাইয়েই সরিয়ে ফেলা যেত উল্লাসকে। কারণ যেভাবে উল্লাসকে সরানো হয়েছে তাতে একটু রিস্ক যে ছিল না এমনটাও তো নয়। ব্যাটা যদি স্রেফ ভিড়মি খেয়ে পড়ে থাকত, যদি না মরত, তাহলে আর এক গণ্ডগোল তৈরি হতো। অবশ্য এমন ষড়যন্ত্রটি করার ফলে লাভ কিন্তু একটা হয়েছে, আর সেটা হলো আমাদের শ্রোতা বন্ধুদের জন্য এরকম একখানি গল্প। শুনছিলেন আমাদের আজকের গল্প বড় মণিমার ঘর। কলমে উপাসনা রায় চট্টোপাধ্যায়। গল্প পাঠে আমি সায়ন। মহিলা ঝিনুক। সুবিনয় অতনু। উল্লাস অমিতাভ। রথিন বাসব। জয়দ্রত ব্রহ্মা। চুনিবাই অঙ্কিতা। গল্পের সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি সায়ন। সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য। পোস্টার ডিজাইনে মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্পের লেখিকা শ্রীমতী উপাসনা রায় চট্টোপাধ্যায়কে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার একটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আমরা। ততক্ষণের জন্য বি সেফ, স্টে কানেক্টেড।